আধার ১৬। গল্পের নাম শেষ নিঃশ্বাস। সাল ২০১৬। হঠাৎ করেই একদিন সন্ধ্যায় আমার মামাতো ভাই সোহেল আমাদের বাসায় আসে। সাথে নিয়ে আসে একটি যুবতী মেয়েকে। সবাইকে কিছুটা অবাক করে দিয়ে সোহেল ভাই বলেন, তিন্নিকে আমি বিয়ে করব। তোমরা যেভাবেই হোক আজকের মধ্যে আমাদের বিয়ে করিয়ে দাও, নয়তো আমি আত্মহত্যা করব। আব্বু বিষয়টা বুঝতে পেরে ঠান্ডা মাথায় নিলেন। তাদেরকে আজকের রাতটা ভালোভাবে চিন্তা করে সিদ্ধান্ত জানাতে বললেন। কালকে বিয়ে করিয়ে দেবেন। সেদিন সোহেল ভাই আমার সাথে আর তিন্নি ভাবি আম্মুর সাথে ঘুমালেন। তারা তাদের সিদ্ধান্তে অনড় ছিল। আব্বু আম্মু এটা বুঝতে পেরে মামা মামিকে জানিয়ে দিয়েছিলেন যেন তারা সকালের মধ্যেই ঢাকা চলে আসে। পরদিন খুব সকালে মামা মামি চলে আসেন। সবাই মিলে তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করা হয়, কিন্তু তাদের কথা একটাই, তারা আজকেই বিয়ে করবে, নয়তো তারা দুজনেই আত্মহত্যা করবে। সোহেল ভাই জানায়, তিন্নির সাথে আমার ২ বছরের সম্পর্ক। কিছুদিন আগেই তিন্নির বাবা মা আমাদের সম্পর্কের কথা জেনে গিয়েছিল, তাই তারা তিন্নিকে অন্যত্র বিয়ে দিতে চায়। আমি তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা কিছুতেই তিন্নিকে আমার সাথে বিয়ে দেবেন না। তারা তিন্নির বিয়েও ঠিক করে ফেলেছিল, তাই আমি তিন্নিকে নিয়ে চলে এসেছি। আব্বু আম্মু আর গুরুজনেরা বিষয়টা নিয়ে আর কথা বাড়ালেন না। সেই দিনই আমাদের বাসায় একটা ছোটোখাটো অনুষ্ঠান করে তাদের বিয়ে করিয়ে দেওয়া হলো। ভালোই যাচ্ছিল তাদের নতুন সংসার। বিয়ের ৪ মাসের মাথায় তিন্নি ভাবি প্রেগনেন্ট হয়ে যান, যার কারণে তিন্নি ভাবির আব্বু আম্মুও রাগ অভিমান ভেঙে তাদেরকে আপন করে নেন। সমস্যার শুরুটা মূলত এরপর থেকেই। সোহেল ভাই চাকরির উদ্দেশ্যে ঢাকা চলে যান, যার কারণে তিন্নি ভাবি বাড়িতে একা হয়ে পড়েন। তাই তিনি তার বাবার বাড়ি চলে যান। সেখানে তার সেই মহিলার সাথে দেখা হয় যার ছেলের সাথে তিন্নি ভাবির বিয়ে ঠিক হয়েছিল। মহিলা তিন্নি ভাবির জন্য কিছু ফল আর মিষ্টি নিয়ে আসেন, কারণ সম্পর্কে তারা পাড়া প্রতিবেশী ছিলেন। তাই আর তিন্নি ভাবি পুরনো বিষয় নিয়ে মাথা ঘামাননি। কিন্তু ফল আর মিষ্টিগুলো খাওয়ার কিছুদিন পর থেকেই তিন্নি ভাবির মাঝে মাঝে পেট ব্যথা শুরু হয়। ধীরে ধীরে ব্যথার পরিমাণ এত বেশি হয় যে তিনি সহ্য করতে না পেরে চিৎকার করতেন। প্রেগনেন্সির ৫ মাসের মাথায় এমন পেট ব্যথা দেখে সবাই অবাক হয়ে যান, যার কারণে তিন্নি ভাবিকে নিয়মিত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হতো। তবে ডাক্তার কোনো কারণ খুঁজে পাচ্ছিলেন না। ডাক্তার জানান, অতিরিক্ত চিন্তা আর শরীর দুর্বলতার কারণে হয়তো এমন হচ্ছে। খাওয়া দাওয়া ঠিক মতো করলে ঠিক হয়ে যাবে। কিন্তু হলো তার উল্টোটা। অসহনীয় ব্যথা তো রয়েই গেল, পাশাপাশি ৭ মাসের দিকে ভাবির মাঝে মাঝে রক্ত বমি হওয়া শুরু হলো। এবার সবাই একটু ঘাবড়ে গেল, কারণ এমন ঘটনা সচরাচর দেখা যায় না। তাই ভাবিকে ঢাকার পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানেও তেমন কিছু জানা যায়নি। তারাও জানায় শারীরিক দুর্বলতার জন্যই এমন হচ্ছে, তবে বাচ্চা সুস্থ আছে, চিন্তার কিছু নেই। আমার আম্মু তিন্নি ভাবিকে আমাদের বাসায় নিয়ে যেতে বললেন, কারণ সোহেল ভাইও আমাদের বাসায় থাকতেন, আর এ সময় হাজব্যান্ডের পাশে থাকা অত্যন্ত জরুরি। যার কারণে তিন্নি ভাবি এখানেই থেকে যান। এমন অসুস্থতার সাথেই দিন যাচ্ছিল তিন্নি ভাবির। হঠাৎ একদিন রাতে তিন্নি ভাবির পেট ব্যথার কারণে প্রচুর কান্নাকাটি শুরু করেন এবং
সাথে কয়েকবার রক্তবমি করেন। পরিস্থিতি খারাপ দেখে তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা জানান তার শরীর এতটা দুর্বল হয়ে গেছে যে দ্রুত ডেলিভারি না করলে হয়তো কাউকেই বাঁচানো যাবে না। যেই কথা সেই কাজ। রাত প্রায় 2টায় ভাবির ডেলিভারি সম্পূর্ণ হলো। ভাবির মেয়ে এবং ভাবি দুজনেই সম্পূর্ণ সুস্থ। ডাক্তাররা ভাবির সুস্থতা দেখে রীতিমতো অবাক হয়ে যান। কিছুক্ষণ আগেই যাকে বাঁচানো যাবে কিনা সন্দেহ হচ্ছিল, মুহূর্তের মধ্যে সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। আমরা এসব বিষয় নিয়ে তেমন ভাবলাম না, কারণ অবশেষে তারা সুস্থ আছেন, এটাই অনেক। ভাবির আব্বু আম্মুও রওনা দিয়েছেন তাদের নাতনিকে দেখার জন্য। আমি আর সোহেল ভাই বাইরে গিয়েছিলাম কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে। হঠাৎ মামি কল দিয়ে জানালেন তিনি ভাবে প্রচণ্ড খিঁচুনি হচ্ছে, নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। আমরা যেন তাড়াতাড়ি কেবিনে আসি। কয়েক মিনিটের মধ্যেই আমরা সেখানে উপস্থিত হলাম, কিন্তু তার আগেই ভাবিকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছিল, কারণ তার অবস্থা খুব খারাপ। আইসিইউ এর বাইরে থেকে আমরা দেখছিলাম তিনি ভাবি নিজের পুরো শক্তি দিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করছেন, যেন মৃত্যুর সাথে লড়াই করছেন তিনি। সোহেল ভাই এসব সহ্য করতে না পেরে সেখানেই জ্ঞান হারালেন। ডাক্তাররা পরপর কয়েকটি টেস্ট করার পরও কিছু ধরতে পারছিলেন না। ফজরের ঠিক আগে তারা জানালেন ভাবির হাতে হয়তো আর সময় নেই। আমরা সবাই তার পাশে গিয়ে দাঁড়ালাম। বেচারা সোহেল ভাই তখনও অজ্ঞান অবস্থায় ছিলেন। তিনি ভাবি হা করে নিঃশ্বাস নিচ্ছিলেন, সাথে হালকা করে বিড়বিড় করছিলেন। তার পুরো শরীর অত্যন্ত ঠান্ডা হয়ে গিয়েছিল। নাক এবং মুখের পাশে রক্ত শুকিয়ে কালো হয়ে গিয়েছিল। আম্মুর কোলে ভাবির মেয়ে ছিল। ভাবির চোখ দিয়ে গড়গড় করে পানি পড়তে লাগলো। এরই মাঝে সোহেল ভাইয়ের জ্ঞান ফিরে এলো। তিনি তিন্নি ভাবির হাত ধরে বললেন, তুমি চিন্তা করো না, আমি আমাদের মেয়েকে কিছু হতে দেব না। কথাটা শোনার পরেই তিন্নি ভাবির খিঁচুনি শুরু হয়ে গেল। তার শ্বাসের গতি বেড়ে গেল। সে ছটফট করতে শুরু করলো এবং অদ্ভুতভাবে তার পুরো মুখ কালো হয়ে গেল। চোখ দুটি এত বড় হয়ে গিয়েছিল যে মনে হচ্ছিল সেগুলো বেরিয়ে আসতে চাইছে। নাক মুখ এবং কান দিয়ে কালো রক্ত বের হচ্ছিল। কতটা যন্ত্রণা পেলে একজন মানুষের অবস্থা এত করুণ হয় সেটা হয়তো তারাই জানে যারা এর শিকার হয়েছেন। তিনি ভাবি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ডাক্তার সহ সবাই কান্নায় ভেঙে পড়লেন, কারণ কি থেকে কি হয়ে গেল। এর কিছুদিন পর সোহেল ভাই জানালেন সেদিন যখন তিনি অজ্ঞান ছিলেন তখন স্বপ্নে তিনি ভাবিকে দেখতে পান। ভাবি তাকে বলছিলেন, আমাদের মেয়েকে দেখে রেখো। আমাদের প্রতিবেশী যে মহিলা আছে, যার ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, তার থেকে দূরে রেখো। সে আমাদের ক্ষতি করতে চায়। আমার মেয়ে আর আমার আব্বু আম্মুর খেয়াল রেখো।